তো শুভশ্রী এই প্রসঙ্গে মন্তব্য করেন, 4 তারিখের পর মমতা ব্যানার্জির পায়ের তলায় এসে পড়বেন ওই সিংঘম। শুভশ্রীটা কে আবার? অভিনেত্রী। অভিনেত্রী শুভশ্রী? হ্যাঁ। ওই দেবের সঙ্গে সিনেমা করে? আরে দূর দূর, ও মাথা নিয়েই জন্মায়নি। ওই ডাল একদম, কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না, এটুকু আমি বলছি। মানে বিজেপি জিতবে এবং ভালো, একদম ঠিক বলেছেন উনি। মানে সিগন্যাল দিয়ে দিয়েছেন। তার থেকে আপনি যেটুকু বুঝতে পারেন আপনি বুঝুন, আমি যেটা বুঝতে পারছি আমি বুঝতে পারছি। শুভেন্দুবাবু একদম ঠিক বলেছেন। বহুদিনের রাজনীতিবিদ, গত 5 বছর এমন কোনো জায়গা নেই যেখানে উনি যাননি। ছোট 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 মন্দির থেকে শুরু করে কোথায় কোথায় গেছেন। আমি গেছিলাম চারঘাটে, মস্তন্দপুর থেকে 5 কিলোমিটার দূরে। সেখানে বাবা লোকনাথের মন্দির, সেখানে পর্যন্ত চলে গেছেন। মানে 5 বছর কোথায়, মানে মানে লোকে যেভাবে তীর্থ করে সেভাবে সারা রাজ্যটা উনি ঘুরেছেন। তো উনি, ওনার থেকে ভালো কে জানবে? মমতা ব্যানার্জি ভবানীপুরে হারবেনি। মমতা ব্যানার্জি ভবানীপুর, ওখানে ওখানে শুভেন্দু অধিকারী মহাশয় জিতবেন, আমি আপনাকে বলে দিচ্ছি। আমি আগেও বলেছি, আবার জাহাঙ্গীরের কপালে দুঃখ আছে। এবার জাহাঙ্গীর এবং আরো যেসব আছে, শাহজাহান, আকবর, তারপর ঔরঙ্গজেব, যারা আছে, যারা ভাইপোর কথায় নাচছে, এদের কপালে দুঃখ আছে। একদম মানে মিনিমাম 1 বছর থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত জেল। 2026-এ এইবারের বিধানসভা নির্বাচন যেভাবে হয়েছে, এই ধরনের নির্বাচন মানুষ আগে দেখেছে কিনা সন্দেহ। এত শান্তিপূর্ণ ভোট, মানে এর কৃতিত্ব কার বলে আপনার মনে হয়? কৃতিত্ব নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন, কারণ এখানে তো ভোট কোনোবার ঠিকঠাক হয় না। এমনকি গতবার যে নির্বাচন কমিশন ছিল সেও বায়াস ছিল, তাকেও ম্যানেজ করা হয়েছিল। কিন্তু এবার নির্বাচন কমিশন বেশ কিছু স্টেপ নিয়েছে, যেমন মমতা ব্যানার্জির অনুপ্রাণিত সব অফিসারদের ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। তারপর ধরুন আরো মিলিটারি নামানো এটসেট্রা, এসব হয়েছিল। আর এরকম ভোট আগে একবার হয়েছে, তখন হয়তো আপনারা জন্মানিনি, 96-এ টিএন সেশন করিয়েছিল। তো আমরা তখন কলেজ কলেজে পড়তাম আর কি। তো টিএন সেশন একবার করিয়েছিল 96-এ। তার আগেও প্রচুর মারপিট টারপিট হতো, তো বাম জামানা থেকেই মারপিট চলছে। কিন্তু টিএন সেশন একবার করেছিল, সেবার বেশ ভয়ে ভীতিতে, এবং সেবার প্রথমবার কংগ্রেসের সিট ডাবল হয়ে গেল। এবং কংগ্রেসের সিট ডাবল হতেই মমতা কংগ্রেসকে ছেড়ে বেরিয়ে চলে গেল এবং কংগ্রেসটাকে ডুবিয়ে দিয়ে চলে গেল। তো যেই মমতা একে ওকে বেইমান বলে বেড়ায়, তো 96-এর ইলেকশনটা তার প্রমাণ আর কি, মানে মমতা ব্যানার্জি নিজের পারফরমেন্স। এসআইআর এর ফলে যে এত নাম বাদ গেল, তারপরেও দেখা গেল প্রায় 93% ভোট হয়েছে। প্রথম দফা এবং দ্বিতীয় দফাতেও সেম একই দেখা গেছে। যে কি মনে হচ্ছে এইবারে? আমি একটা ছোট ক্যালকুলেশন আপনাকে বলি। প্রথমত হলো, মুসলমানরা বরাবর 100% ভোট দেয়। তখন টোটাল ভোট পড়তো অন অ্যান অ্যাভারেজ 80%, 82%। যার ফলে আপনি যদি 70-30 করে ভাগ করেন, দেখবেন হিন্দুদের অ্যাভারেজ ভোট পড়তো অ্যারাউন্ড 70%। এইবার আপনি যদি সেম ক্যালকুলেশন করেন, দেখবেন হিন্দুরা ভোট দিয়েছে অলমোস্ট 90%। মানে হিন্দু ভোট 20% বেড়েছে। রিলেটিভলি বলছি আমি, রিলেটিভলি 20% ভোট বেড়েছে। অনেকে এটা দেখাচ্ছে যে এসআইআর এর নাম কমার জন্য ভোট বেড়েছে, তা নয়। মুসলিম ভোট তো একই জায়গায় ছিল, বেড়েছে হিন্দু ভোটটা। এবং 92% ভোট অলমোস্ট সাগর থেকে পাহাড় পর্যন্ত, 92, 93। তার মানে এটা একটা জাগরণ, একটা জাগরণ বলে না, বাঙালিদের মধ্যে একটা জাগরণ হয়েছে। এবং আমার বিশ্বাস এই জাগরণের একমাত্র কারণ মমতা ব্যানার্জিকে সরানো, আর কোনো কারণ নেই। কারণ যেভাবে এরা মানুষের উপর অত্যাচার করছে, দাদাগিরি করছে, আমার ধারণা এই জাগরণের কারণ সেই দিকেই যাবে। আর 2 দিন পর যা রেজাল্ট বেরোবে আমরা দেখবো রেজাল্ট। কিন্তু এটা একটা জনজাগরণ বলা যায়। এই 2 দফার ভোটের পরেও এক্সিট পোলে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে রয়েছে, তো কত আসন পেতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, কত আসন পেয়েছে এটা তো বলা যায় না, তবে একটা কথা বলছি যে এগিয়ে থাকবে, এবং অনেকটা এগিয়ে থাকবে, অনেকটা এগিয়ে থাকবে। এবং চাণক্য যেরকম বলেছে, আমি কিন্তু আরো একটু বেশি অপটিমিস্টিক। তবে এক্স্যাক্টলি কত আমি বলবো না, আপনাদের আগে আমি বলেছিলাম কত রেজাল্ট হতে পারে। তবে ইভেন চাণক্যর থেকে আমি বেশি অপটিমিস্টিক, কারণ আমার মনে হয় চাণক্য এই জিনিসগুলো ধরে। এবং একটা যে জোশ বলে, মানে নর্থ থেকে সাউথ বেঙ্গল পর্যন্ত, তো সেই জোশটা এদের মধ্যে একটা আছে। কিন্তু এর আগের যে নির্বাচন 2021-এ দেখা গেছে উত্তরবঙ্গে বিজেপি যথেষ্ট ভালো ফল করেছে দক্ষিণবঙ্গের তুলনায়। এইবারে কি হতে পারে? এবার পূর্ববঙ্গেই ভালো রেজাল্ট করবে। গতবার দেখুন ভোট কাউন্টিং এর সময় একটা গোলমাল করেছে
কাউন্টিংয়ের সময় লোক তুলে দেয়। তাছাড়া বহু জায়গায় ধরুন বহু রকম গন্ডগোল করেছে। এইবার সেখানে সেন্ট্রাল ফোর্স ছিল, যারা প্রিসাইডিং অফিসার ছিল তাদের একটা বড় সংখ্যক ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, যারা আগে স্টেটের অফিসার ছিল বলে ভয় পেত। বহু জায়গায় এরা লোকজনকে ভয় দেখিয়েছে যে কালকে ভোট দিতে যাবেন না, কিন্তু তারপরও ধরুন যখন নাকি ভোট হচ্ছে 92%, তখন আপনি বুঝতে পারছেন যে মানুষ ভয় পায়নি। কিছু মানুষ ভয় পেয়েছে। এটা একটা মানে ওয়ার্থলেস এক্সারসাইজ, মানে এটা কোনো দরকার ছিল না, অ্যাবসলিউটলি ইউজলেস। মানে এত ভোট দেখানোর পর যদি 92% ভোট পড়ে, আর দেখুন একটা লোক তো দুটো ভোট দিতে পারেনি, এই নিয়ে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। কারণ এবার যেভাবে চেকিং হয়েছে, যেভাবে এটসেট্রা হয়েছে, তাতে একজনের ভোট আরেকজনের পক্ষে দিয়ে আসা সম্ভব ছিল না এবার। ফলে শুধু শুধু এরা কেন থ্রেটনিং করতে গেল, বিভিন্ন জায়গায় থ্রেটনিং করেছে, করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি। লাভ হলে 92% ভোট পড়তো না। এই যে 92% ভোট পড়েছে, তা সত্ত্বেও দেখা গেছে যে ইলেকশন কমিশন যেভাবে পুরো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়িয়ে ভোট করাতে চেষ্টা করেছেন, কিছু কিছু জায়গায় সেটা সফল হয়েছে, কিছু বিক্ষিপ্ত ঘটনা দেখা গেছে, সেটা বাদ দিয়ে তো শান্তিপূর্ণই হয়েছে। কিন্তু এমন অনেক জায়গায় ফলতার মতন এরিয়াতে দেখা গেছে যে ইভিএম মেশিনে তারা টেপ মেরে রেখেছে, বা কিছু সময়ের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। ইলেকশন কমিশন থেকে তো প্রথমে জানানো হয়েছিল যে 30 মিনিটের বেশি যদি সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকে তাহলে পুনর্নির্বাচন করতে হবে। জাহাঙ্গীরের কপালে দুঃখ আছে। এবার জাহাঙ্গীর এবং আরো যেসব আছে, শাহজাহান, আকবর, তারপর ঔরঙ্গজেব, যারা আছে, যারা ভাইপোর কথায় নাচছে, এদের কপালে দুঃখ আছে। এদের যেখানে বারণ করে গেল, তারপরে এইসব বদমাইশি করেছে। আগামী দিনে নির্বাচন কমিশন নিশ্চয়ই এর অ্যাকশন নেবে, তদন্ত হবে। এবং জাহাঙ্গীরকে বারণ করার পরেও জাহাঙ্গীর এই কাজগুলো করেছে, ওর কপালে দুঃখ আছে। আমি আপনাকে এটুকু বলছি, ওর কপালে দুঃখ আছে। এর আগে দেখা গেছে যে সাধারণ মানুষ বলছে যে তারা ভোট দিয়েছে, কিন্তু মেন খেলাটা হয়েছে কাউন্টিং এর সময়তে। গত বছর তো, হুম। গত বছর কাউন্টিংয়ে তো আমি বললাম কাউন্টিংয়ে লোক তুলে দিয়েছিল। এবার টালিগঞ্জে লোক তুলে দিয়েছে, সেটা মুখে স্বীকার করেছে আজকে তৃণমূলের সাংসদ। তখন আমাদের সাংসদ ছিল বাবুল সুপ্রিয়, এবং বাবুল সুপ্রিয় বলছে যে তাকে নাকি তার লোক তুলে দিয়েছে। তিনি নাকি বলেছে যা কমপ্লেন করিস না, কিছু করিস না। উনি নিজে বিপি আনন্দে এর একটা মানে আছে আপনার, তোরা যা গিয়ে বিরিয়ানি খেয়ে নে। মানে আমাদের লোকের মধ্যে, আমাদের শস্যের মধ্যে ভূত ছিল। এবং তখন নতুন পার্টি ছিল, বহু লোক বাইরে থেকে এসছে, তাদের মধ্যে মানে সামহাও ওরা ম্যানেজ করেছিল। কিন্তু এবার সেসব সম্ভব না। এবার কিন্তু মানে ইভেন মানে কেউ যদি চেষ্টা করে আমাদের কাউকে কিনে নেবে, আমি বলছি যদি চেষ্টা করে, তাতেও কিছু করতে পারবে না। কারণ ইলেকশন কমিশন এবার ভয়ঙ্কর রকম কঠিন। মানে কাউকে কেনা যাবে না, কাউকে বিক্রি করা যাবে না, এটুকু আমি বলতে পারি। এই কাউন্টিং এর কাউকে জন্য ভয় দেখানো যাবে না। কাউন্টিং এর জন্য কি বিশেষ ব্যবস্থা বা সতর্কতা অবলম্বন করা হবে? অ্যাবসলিউটলি পুরো প্রসেসটা নিয়ে কাজ হচ্ছে, এবং আমাদের সব লোকজন ওখানে ভাড়া দিচ্ছে, বা সরি মানে কি বলছে, ওই জায়গাটাকে পাহারা দিচ্ছে। তো আছে মানে সম্পূর্ণ মানে এবার এবার কোনো এবার 1 ইঞ্চি ছাড়া হবে না। এবং ধরুন যদি ওখানে কোনো, ওরা যেমন করে যে 4টে লোককে বসিয়ে দিল, এবার আমাদের 20 জন গেল, ওদের 80 জন গেল, ভিতরে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করলো। ধাক্কাধাক্কি করলে একদম ওখানে উপরে যদি ফটো ওঠে বা কিছু ওঠে, তার কপালে দুঃখ একদম। মানে মিনিমাম 1 বছর থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত জেল। দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি অভিযোগ করছেন যে ইভিএম এ কারচুপি হতে পারে, তো তিনি 3 ঘন্টা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে কাটিয়েছেন এবং সেখানে পাহারা দেওয়ার জন্য ছিলেন। এর আগে তো তাকে কখনো এরকম কাজ করতে দেখা যায়নি। এবারে কি তিনি খুব আতঙ্কে আছেন? না, ওটা হচ্ছে উনি জানেন হেরে যাবেন। উনি ওনার ক্যাডারদের দেখাচ্ছেন যে দেখো আমি শেষ পর্যন্ত তোমাদের জন্য চেষ্টা করছি, আমি বাড়িতে বসে নেই। উনি বুঝতে পারছেন উনি হেরে যাবেন। এর আগে কোনোদিন করেছেন আপনি গত 15 বছরে একবার মমতা ব্যানার্জি এসব করতে দেখেছেন? করেননি। আর দ্বিতীয়ত হচ্ছে উনি কাউকে ফোন করে পাচ্ছেন না, যারা নাকি এবার ভোটের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত। আগে যেমন সব নিজের লোক ছিল, এবার ফোন করে উনি কাউকে পাচ্ছেন না। ফোন করে না পেলে যা হয়, তখন খেপামো একটু বাড়ে যে আমি একটু দেখে আসি গিয়ে। তো সেটাই হয়েছে। সেখানে দেখা গেছে যে বিজেপির কিছু কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন এবং তৃণমূলের কর্মকর্তা উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে স্লোগান এবং তারপরে বিক্ষোভ বিরোধ দেখা যায়, এবং সেই জায়গায় গুজরাটের একজন যুবক তিনি প্রতিবাদ জানান এবং ভিডিও করতে থাকেন। তাকে উল্লেখ করে মমতা ব্যানার্জি আক্রমণ করেন, তিনি তো ভবানীপুরের ভোটারও নন, তিনি এত কথা বলছেন কেন? না মানে আমি বুঝলাম না, যখন ভোট হয়েছে তখন নয় একটা লোক থাকবে না। ভোটের পর তো যেও থাকতে পারে। আপনি আদালতে যান, আপনারা তো কোথায় কোথায় আদালতে যাচ্ছেন, যান আদালতে যান। যদি মনে হয় যে বাইরে কেউ থাকতে পারবে না, এই ইয়ের লোক কী করে থাকতো এখানে, আইপ্যাকের লোক কী করে থাকতো এখানে? পুরো আইপ্যাকের লোক বাইরে থেকে এবার তারা আসেনি, অন্যান্য বার আইপ্যাকের সব লোক কী করে থাকতো?
ফলে এইসব কথার কোনো ভ্যালু নেই। দরকার হলে আদালতে যেতে পারে তারা, কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজ নয়। এই যে স্ট্রং রুমে কারচুপির অভিযোগটা করছেন, তো সেই প্রেক্ষিতে তো তারা একটা ভিডিও দেখাচ্ছেন যেখানে স্ট্রং রুমের ভিতরে দুজন প্রবেশ করে সেখানে কিছু করার চেষ্টা করছেন। দেখুন, একটা কথা বলছি, এইবার কিন্তু ক্যামেরা মানে ইলেকশন কমিশনার নিজে বলেছেন ক্যামেরা এটসেট্রা এমনভাবে মানে সেট করা হয়েছে, এবার কিছু সম্ভব না। কেউ চেষ্টা করতে পারে কিন্তু কিছু সম্ভব না, এটুকু আমি বলতে পারি, কিছু সম্ভব না। মানে একটা দুটো ক্যামেরা এটসেট্রা দেখাতে পারে, কিন্তু এবছর কোনো গন্ডগোল হবে না, এটুকু আমি বলছি। ক্যামেরা কিছুক্ষণ বন্ধ রাখারও অভিযোগ তুলছেন। সেক্ষেত্রে তো আজকে শুনলাম কয়েকটা জায়গায় নাকি রিপোলিং এর অর্ডার দেওয়া হয়েছে। তো সেটা দেখবে, ইলেকশন কমিশন দেখবে সেটা। আমাদের যেগুলো আমাদের তরফ থেকে হয়েছে আমরা কমপ্লেন জানিয়েছি ইলেকশন কমিশন। ওই ইলেকশন কমিশন সেগুলো চেক করে দেখবেন, দেখে তাদের যেটা মনে হয় সেটা করবে তারা। যে যে জায়গাগুলোয় আপনারা অভিযোগ জানিয়েছেন বলে বলছেন, তাহলে সেখানে আবার রিপোলিং এর সম্ভাবনা রয়েছে বা পুনর্নির্বাচন হতে পারে? কিছু জায়গায় আজকে অর্ডার দেওয়া হয়েছে রিপোলিং এর, এবং রিপোলিং এর অর্ডার দেওয়া হয়েছে কিছু জায়গায়, সেগুলো হবে। এবং সেগুলো সবই ওই জাহাঙ্গীর এলাকা, ভাইপোর এলাকা। কারণ ভাইপো তো মানতে পারছে না যে ও হেরে যাবে। এবং এইবার যদি মানে যেটা চান্স 99%, মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে যান, ভাইপো ডায়মন্ড হারবার থেকে আর জিততে পারবে না। গতবার 7 লাখ ভোটে জিতেছিল, এবার 7 লাখ ভোটে হারবে, জামানতে চলে যেতে পারে। এই যে ইভিএম বদলে দেওয়ার ঘটনা, সেম সমস্যা দেখা যাচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সেখানে শশী পাজা এবং কুণাল ঘোষ তারা ধর্নায় বসেন সেই স্ট্রং রুমের সামনে এবং তারা অভিযোগ করেন যে বহিরাগতদের ঢোকানো হচ্ছে সেখানে। সংসার যেই বৃষ্টি পড়েছে অমনি পালিয়ে গেছে, যেই বৃষ্টি পড়েছে পালিয়ে গেছে। দম থাকলে বৃষ্টির মধ্যে বসে থাকতো? এইটুকু তো ক্ষমতা নেই আসলে। সুখ পেতে পেতে এমন একটা জায়গায় চলে গেছে। আর মিথ্যা কথা অ্যাকচুয়ালি, একটু ভোটের আগে ওই ক্যাডারদের বাঁচিয়ে রাখার জন্য, আগামী 3-4 দিন নইলে ক্যাডাররা বলবে যে পার্টিটাকে উঠেই গেল, সেই জন্য একটু এটা ওটা করে মানে খবরে থাকা আর কি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল তো স্পষ্ট করে দিলেন যে কোনো বহিরাগত সেখানে ঢোকেনি, কোনো অসৎ উদ্দেশ্যও ছিল না, বিধিবদ্ধ নিয়মের বাইরে কোনো কিছু করাও হয়নি। হয়নি, ঠিকই বলেছে। তারপরেও এখনো অবধি তারা নানা ধরনের অভিযোগ, বিক্ষোভ এসব দেখিয়ে ওটা যাচ্ছে। করতো ওই ক্যাডারদের বাঁচিয়ে রাখার জন্য। ক্যাডারগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে 4 তারিখ, নইলে ভাববে যে পার্টি বোধহয় উঠে গেল, আমরা হেরে যাব। তো ওটা বাঁচিয়ে রাখার জন্য এই কাজটা করছে এরা, নাথিং এলস। মমতা ব্যানার্জি বলছেন তারা এবারে 240টা সিট পাবে, 226টা সিট পাবে, 300-র ওপরে সিট পাবে। 294টা তো সিট, 300টা সিট পাবে উনি এবার কিভাবে? 70টা পেয়ে দেখান। আমি আপনাদের বলেছিলাম 84 থেকে 87, ওই 84 থেকে 87, এর বেশি হয় বলে মনে হচ্ছে না। এই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে কতগুলো সিট হতে পারে বলে আপনাদের মনে হচ্ছে? অতটা কি বলা সম্ভব? তবে আগের থেকে যেমন এখানে আমরা একদম শূন্য ছিলাম, এখানে এবার নেক টু নেক ফাইট হয়েছে। এবার সবচেয়ে বড় কথা, কলকাতার মতো জায়গায় প্রায় 90% ভোট হয়েছে, যেখানে আগে 42-43% ভোট হতো। কারণ আমার মানে ধারণা, এবং রেজাল্ট বেরোলে আমরা মিলিয়ে নিতে পারবো যে মানে একটা ইয়ের পর মানে মানুষ কিন্তু বুঝতে পারছে যে বেঙ্গলটা গত 60 বছরে একটা ভুল পথে চালিত হয়েছে, কখনো বাম কখনো অতি বাম। এখন কিন্তু রাষ্ট্রবাদের পথে যেতে হবে, সারা দেশ যেভাবে এগোচ্ছে আমাদের এগোতে হবে, সেটা বাঙালিরা বুঝতে পেরেছে এবং সেইভাবেই তারা ভোট দিতে এসছে এবার। বাংলা জুড়ে তো পরিবর্তনের এক হাওয়া উঠেছে। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলছেন যে বাংলার ট্রেন্ড হলো যেই সরকার বানাক 180-র কম সিট পাবে না, কোনো হাড্ডাহাড্ডি লড়াই নেই, বিজেপি অনেক উপরেই থাকবে। এই কথাটার সাথে কতটা সহমত আপনারা? 100% হাড্ডাহাড্ডি লড়াই তো হবে না, মানে মানে ক্লিন সুইপ, মানে জেতা মানে মানে ভয়ঙ্করভাবে জেতা। কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না, এটুকু আমি বলছি। মানে বিজেপি জিতবে এবং ভালো, একদম ঠিক বলেছেন উনি, একদম। এবং আপনি বাংলার যদি ইতিহাস দেখেন, কোনোদিন হাড্ডাহাড্ডি লড়াই হয়নি, এবারও হবে না। এবার মানে এবার তো আমার মনে হয় একটা রেকর্ড ভোটে, কারণ 90% ভোট কিন্তু কখনো পড়েনি। আবার এবং হিন্দুরা 70%-এর বেশি ভোট দেয় না। এবার হিন্দুরা সব কোথা কোথা থেকে এসছে, সব ব্যাঙ্গালোর, আমেরিকা থেকে, লন্ডন থেকে, টোকিও থেকে সব এসছে শুধু ভোট দিতে, বিশাল টাকা খরচা করে। তা কেন করেছে? তার মানে প্রত্যেকটা মানুষ ভিতর থেকে কোথাও একটা মানে ফিল করেছে যে বাংলাকে বাঁচানো দরকার, আমাদের শেষ ভূমি। রেজাল্ট তো ভালো হবে, মানে কোনো হাড্ডাহাড্ডির কোনো চান্স নেই, অনেকটা ভালো রেজাল্ট হবে। উনি ঠিক বলেছেন, একদম শুভেন্দুবাবু একদম ঠিক বলেছেন। বহুদিনের রাজনীতিবিদ, গত 5 বছর এমন কোনো জায়গা নেই যেখানে উনি যাননি। ছোট 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 মন্দির থেকে শুরু করে কোথায় কোথায় গেছেন। আমি গেছিলাম চারঘাটে, মসলন্দপুর থেকে 5 কিলোমিটার দূরে, সেখানে বাবা লোকনাথের মন্দির, সেখানে পর্যন্ত চলে গেছেন। মানে 5 বছর কোথায় মানে মানে লোকে যেভাবে তীর্থ করে সেভাবে সারা রাজ্যটা উনি ঘুরেছেন। তো উনি, ওনার থেকে ভালো কে জানবে?
এ নির্বাচনের দিন দেখা গেছে যে বেশ কিছু জায়গায় শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয়, তার উপরে একটু অত্যাচারের ঘটনাও সামনে উঠে আসে। কি মনে হচ্ছে ভবানীপুরের হারার ফলাফল জন্য কি ওরা হতে ওরা পারে? দেখুন, ভবানীপুরে তো আমি আগেই বলেছি, আজও বলছি, মমতা ব্যানার্জি ভবানীপুরে হারবেনি। মমতা ব্যানার্জি ভবানীপুর ওখানে ওখানে শুভেন্দু অধিকারী মহাশয় জিতবেন, আমি আপনাকে বলে দিচ্ছি। আমি আগেও বলেছি, আবার বলছি, মানে ভালোভাবে ওখানে মারোয়াড়িদের গালাগাল দিয়েছে, গুজরাটিদের গালাগাল দিয়েছে, বিহারিদের গালাগাল দিয়েছে। লোকাল যে বাঙালিরা আছে তারা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির অত্যাচারে বাড়ি থেকে বেরোতে পারে না, এই রাস্তা বন্ধ ওই রাস্তা বন্ধ, বাড়ির সামনে কয়েক হাজার পুলিশ, প্রত্যেকটা লোক ফেড আপ। ওখানে 35টা না 36টা বাড়ি কিনে বসে আছে ব্যানার্জিরা, মানুষ চোখের সামনে দেখছে না। আমি বলছি মানে মমতা ব্যানার্জি এবার যেভাবে হারবে আপনি কল্পনা করতে পারছেন না, মানে ভবানীপুরে নইলে এমনি এমনি শুভেন্দুবাবু দাঁড়ান ওখানে, এমনি এমনি ভোটে দাঁড়িয়েছেন উনি, 100% জিতবে বলেই দাঁড়িয়েছেন উনি। কত ভোটে জিততে পারেন? দেখুন আমার এস্টিমেট তো আমি আগেও বলেছিলাম 40 থেকে 50,000, এবারও আমি তাই বলছি। আমি বলছি মানে মমতা ব্যানার্জি জামানত মানে বাঁচাতে পারেন অনেক, অনেক হবে এবার। কেউ ওনার উপর খুশি না ওই এলাকায়, সব স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, রাস্তাগুলো অর্ধেক দখল করে বসে আছে ভাইপোর পুলিশ, পিসির ওর জন্য পিসির ওই পাড়ার লোকেরা মানে লাস্ট 15 বছর ধরে সাফার করছেন। তারা যে মমতা ব্যানার্জি যদি চিফ মিনিস্টার থেকে সরে যান অন্তত তারা বেঁচে যায়। আপনাকে কে থাকতে বলেছে ওখানে? লোকগুলো বেরোতে পারছে না, ঢুকতে পারছে না। তারপর মারওয়াড়িদের গালাগাল, গুজরাটিদের গালাগাল, পাঞ্জাবিদের গালাগাল, বিহারিদের গালাগাল। এই গর্গ চ্যাটার্জি নামে একটা পাগল আছে, রাস্তায় বেরিয়ে এইসব গালাগাল শুরু করে। ভবানীপুরে আমি বলছি, ভবানীপুরে মমতা ব্যানার্জি জামানত রাখতে পারেন খুব ভালো, আমি বলছি। জেতা তো ভুলে যান, কোনো চান্স নেই। এটা অন্য প্রসঙ্গে আসি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন নাজমুল বসু। ভোটের আগে অনেকবার তাকে ডাকা হয়েছিল কিন্তু তিনি আসেননি। হাইকোর্টের নির্দেশের আজকে হাজিরা দিলেন তিনি। কি মনে হচ্ছে সুজিত বসু কি এবার গ্রেফতার হবেন? হত উচিত, হত উচিত। সুজিত বসু একটা টাইমে রোল বেচতো রাস্তার পাশে দাঁড়িয়ে, সেই লোকটা আজকে 5 তলা বাড়ির মালিক, তার বিশাল সোনা দানা, সে সোনা দানা দিয়ে পুজো করে। কোথায় পেলো এত টাকা? এত টাকা কোথায় পেলো সে? সে রোল বেচতো রাস্তার পাশে দাঁড়িয়ে দমদমে 4 নম্বর প্ল্যাটফর্মে। সেই লোকটা আজকে এত টাকার মালিক কি করে হয়? এদের জেলে পুড়তে হবে এদের, অনেক আগে অ্যারেস্ট করা উচিত ছিল। হয়তো ভোটে দাঁড়িয়েছে বলে অ্যারেস্ট করেনি, অনেক আগে অ্যারেস্ট করা উচিত ছিল। অপরদিকে দেখা যাচ্ছে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল, যিনি কিছুদিন আগে গ্রেফতার হয়েছিলেন, তিনিও জামিন পেলেন। জামিনটা তো একটা নিয়ম, কিন্তু ছাড়া পাবে না এটুকু আমি বলছি। জামিন হয়তো পেয়েছে এই কেসে, হয়তো কোঅপারেট করেছে বলে জামিন দিয়ে দিয়েছে, হয়তো সব কিছু বলে দিয়েছে, কোথা থেকে টাকা তুলেছে, কাকে পাঠিয়েছে, কেমন স্ট্রিটে কত পাঠিয়েছে, এই পাঠিয়েছে, হয়তো সে বলে দিয়েছে। সেই জন্য হয়তো ইডি বলেছে ঠিক আছে, যখন সব বলে টলে দিয়েছো ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে। এই যে বিভিন্ন দুর্নীতির মামলায় তো অনেকের নাম জড়িয়ে আছে যেগুলো প্রমাণিত, তার যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, তা সত্ত্বেও তারা গ্রেফতার হননি। বিজেপি যদি ক্ষমতায় আসে 4 তারিখের পর কি তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব গ্রেপ্তার করা, আমি বিশ্বাস করি, আমি আপনার সঙ্গে একমত। গ্রেপ্তার করা এবং সিবিআই ইডি এদের আরও মানে নইলে দুর্নীতি যাবে কি করে, একদম গ্রেপ্তার করা উচিত। সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ সেন্ট্রাল গভর্নমেন্টের করা উচিত, এরা পাওয়ারে আসা না আসার ব্যাপার নেই। ওই যেমন ইয়ে বালুকে গ্রেপ্তার করেছে, তারপর ওই মানিক পান্না, হ্যাঁ এইসব যারা যারা আছে তাদের যেমন গ্রেপ্তার করেছে, তারপর এই কেষ্ট, সেরকম এদেরও গ্রেপ্তার করা উচিত প্রত্যেককে। গত 8ই ফেব্রুয়ারি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে একটি বচসার ঘটনা ঘটে এবং সেখানে প্রতিবাদী এক বৃদ্ধকে মারধর করে খুনের অভিযোগ ওঠে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। তিনি উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডে রয়েছেন। তো বর্তমানে দেখা যাচ্ছে যে তার 6 বছরের যে জেল হয়েছিল, তারপরে তার যখন জামিন হয় তাকে তৃণমূল আবার সসম্মানে ফিরিয়ে আনে এবং দাবি করেন যে তার বিরুদ্ধে কোনো খুনের অভিযোগ নেই। মানে যার একজন খুনের অভিযোগ ওঠে, যার বিরুদ্ধে 6 বছরের জন্য যার জেল হয়, তারপরেও কি তাকে জামিন করিয়ে ফেরত আনা সম্ভব? তৃণমূলে এরকম লোকে ভরে গেছে। দমদমের নটোরিয়াস খুনি দুলাল ব্যানার্জি, সেই দুলাল ব্যানার্জি জামিন পেয়েছে মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জি আমাদের জন্মের পর থেকে বিজন সেতু নিয়ে আমরা দেখছি মমতা ব্যানার্জি আন্দোলন করছেন। বিজন সেতুর অন্যতম খুনি স্বপন চক্রবর্তী, সেই স্বপন চক্রবর্তীর ছেলে, তার ছেলের বউ সবাইকে চাকরি দিয়েছেন মমতা ব্যানার্জি। তার বদলে স্বপন চক্রবর্তীর যত গুন্ডা বদমাইশ ছিল কসবা এলাকা, সেই নিয়ে তৃণমূলে জয়েন করেছে।
যত সিপিএমের গুন্ডা বদমাস ছিল। মমতা ব্যানার্জি কোনোদিন কোনো গুন্ডার এগেনস্টে অ্যাকশন নেননি। ডালিম পান্ডে, অনুজ পান্ডে থেকে শুরু করে সুশান্ত ঘোষ কারো এগেনস্টে অ্যাকশন নেননি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করে এসছে, সিঙ্গুরের যারা যারা আন্দোলন করেছিল সব দলে ঢুকে গেছে, সেই সব পুলিশকে মমতা ব্যানার্জি প্রমোশন দিয়েছেন। এটা তো ওদের কালচার তৃণমূলের, যে যত গুন্ডা বদমাস হবে মানে ফেরেববাজ, তারা ওদের দলের মানে রত্ন, ওরা তারা ওদের দলের। এমনকি রেশন দুর্নীতিতেও নতুন করে যে মামলা দায়ের হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ওরফে বালুর বিরুদ্ধে, তিনি মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে বালু ভালো ছেলে, আহ, তো বালু কোনো খারাপ কাজ করে না, তার মানে দুর্নীতি করাটাই মমতা ব্যানার্জির কাছে ভালো কাজ। বিচার করুন, বালুর মতো একটা লোক, যেটা পাক্কা দুশ্চরিত্র, একটা মানে চোর, একটা বদমাইশ, মানে এইরকম একটা অত্যাচারী টাইপের লোক, তাকে যদি উনি ভালো লোক বলেন, তাহলে এই পার্টি কি এবং পার্টি কাদের দিয়ে তৈরি আপনারা বুঝে দেখুন। বালুর সম্বন্ধে খোঁজ দিন, হাওড়ায় গিয়ে খোঁজ দিন, মানে হেন কোনো খারাপ গুণ নেই, যাওয়ার মধ্যে নেই। সে, তাকে যদি উনি ভালো লোক বলেন তাহলে বুঝতেই পারছেন, মানুষের জবাব দেবে, 4 তারিখে জবাব পেয়ে যাবেন আপনারা। স্যার, একদম শেষ প্রশ্ন। ফলতাতে যিনি আইপিএস এসছিলেন ওখানে রক্ষণাবেক্ষণের জন্য, যাকে ওখানকার সিঙ্ঘম বলা হচ্ছিল, ইউপি থেকে এসছিলেন, তো শুভশ্রী এই প্রসঙ্গে মন্তব্য করেন 4 তারিখের পর মমতা ব্যানার্জির পায়ের তলায় এসে পড়বেন ওই সিঙ্ঘম। শুভশ্রীটা কে আবার? অভিনেত্রী। অভিনেত্রী শুভশ্রী? হ্যাঁ। ওই দেবের সঙ্গে সিনেমা করে? আরে দূর দূর, ও মাথা নিয়েই জন্মায়নি, ডাল একদম জিরো। ও দেখলেই বোঝা যায়, মানে ও একদম ডাল হেডেড। ওর মাথায় কিছু ঘিরু বলে কোনো পদার্থই নেই। আর 4 তারিখে কিন্তু এমনি হেরে যাবে, আর ওর কথা আর কি গুরুত্ব দেবো? একটা ঠিকঠাক কেউ একটা লোক হয়, আপনি তার কথা জিজ্ঞেস করছেন? আরে দূর, একেবারে ডাল, একেবারে জিরো, বিগ জিরো। ওর কথার উত্তর দিয়ে লাভ নেই। ও একেবারে, ও যেমন দেখতে ডাল, সেরকম মাথার ভিতরটাও ডাল। মানে ওর চেয়ারের মধ্যে একটা ডালনেস আছে, বুদ্ধিশুদ্ধি নেই, কিছু নেই, এরকম বোকার মতো একটা মন্তব্য করে দিচ্ছে। আর 4 তারিখ তো হারছে, ও জানে না কি দুরবস্থা হবে। এবার তেলেগু সিনেমা করতে হবে, ওকে বলুন সাবধান হতে। ছোট্ট একটা প্রশ্ন অ্যাড করব, যে ভারতীয় জনতা পার্টি যদি সরকার গঠন করে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়ে একটা জল্পনা তৈরি হচ্ছে। অমিত শাহ এই প্রসঙ্গে বলেছেন যে যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি বাঙালি একজন হবেন। তো আপনাদের কি মনে হচ্ছে কে হতে পারে তো বাঙালি? অমিত শাহজি যখন এইটা বলে দিচ্ছে, আমার আর কি বলার আছে? আপনারা কি অনুমান আমার করছেন? কোনো অনুমান নেই, আমার কোনো অনুমান নেই। অমিত শাহজি তো বলেই দিয়েছেন, অমিত শাহজি যথেষ্ট মানে সিগন্যাল দিয়ে দিয়েছেন। তার থেকে আপনি যেটুকু বুঝতে পারেন আপনি বুঝুন, আমি যেটা বুঝতে পারছি আমি বুঝতে পারছি। এর বেশি কিচ্ছু বলে, আপনি যেটুকু শুনেছেন আমি সেটুকু শুনেছি, এর বেশি কিছু শুনিনি। ফলে এই নিয়ে প্রেডিকশন করে কোনো লাভ নেই। অসংখ্য ধন্যবাদ।